ট্রেডিং, কেনা বেচা, বাই। বাই মানে সেদিন আমি বলছিলাম যে আরবি বাই শব্দটার মানে হলো কেনা বেচা। আর আরেকটা হলো শেয়ার। শেয়ার যেটাকে আমরা পার্টনারশিপ বলি, যেটা মুদারাবা আর মুশারাকা, এটা নিয়ে আমরা সেদিন কথা বলছিলাম। যেমন এখানে মুশারাকা আছে, যেখানে উভয় পক্ষই পুঁজি সরবরাহ করে এবং চুক্তি অনুযায়ী লভ্যাংশ ভাগ করে নেয় এবং ক্যাপিটাল অনুযায়ী লস ভাগ করে, সেটার নাম হলো মুশারাকা। আর মুদারাবা হলো এক পক্ষ পুঁজি সরবরাহ করে আর এক পক্ষ ব্যবসা পরিচালনা করে, লাভ দুই পক্ষ ভাগ করে নেয় চুক্তি অনুসারে, লস শুধুমাত্র সাহেব আল মাল বহন করে, যেহেতু অর্থের যোগানদাতা হলো সাহেব আল মাল, মুদারিবের কোনো অর্থ থাকে না, সুতরাং তার সময় এবং শ্রম লস হয়ে যায়। আর আরেকটা মেকানিজমের কথা আমরা বলেছি, সেটা হলো ইজারা বা লিজিং। এই মেকানিজমে সাধারণত একটা আছে HPSM বলা হয়, হায়ার পারচেজ শিরকাতুল মিল, আর একটা আছে শুধু হায়ার পারচেজ। এই দুইটা পদ্ধতিতে আমরা লিজিং ব্যবসা করতে পারি। এটা শরিয়াত সম্পূর্ণ বৈধ করেছে। কোনো পার্মানেন্ট দ্রব্য কাউকে ব্যবহার করতে দিলে সেটার এগেইনস্টে ভাড়া বা ব্যবহারের বিনিময়ে নিয়ে যাওয়া যায়। যেমন ঘর ভাড়া দিলে সেখান থেকে ভাড়া নেওয়া বৈধ, ট্রান্সপোর্ট ভাড়া নেওয়া বৈধ। তারপরে কোনো রিক্সা কাউকে যদি চালাইতে দেওয়া হয়, তার সঙ্গে একটা ভাড়া চুক্তি করা যায় যে আমার একটা রিক্সা আছে, তুমি এটা পরিচালনা করো, মানে তুমি এটা চালাবা রাস্তায়, আমাকে 100 টাকা দিবা আর বাড়তি ইনকামটা তুমি নেবে। এইভাবে এইভাবে সেটাকে বলা হয় শুধু হায়ার পারচেজ। আর হায়ার পারচেজ শিরকাতুল মিল মানে পার্টনারশিপ, এটা আমরা যখন যাব তখন কথা বলবো। আর ট্রেডিং এ দেখো এখানে অনেক বেশ কয়েকটা মেকানিজম আছে, বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, বাই ইস্তিসনা, বাই আসর। এই আলোচনাটা তো বেসিক্যালি ব্যাংকারদের জন্য তৈরি করা, এই জন্য তাদেরকে একটু বেশি জিনিস। এর বাইরে অনেকগুলো বাই আছে, কিন্তু আমাদের ইসলামী ব্যাংকগুলো ওয়ার্ল্ড ওয়াইড এখনো সাধারণত এর মধ্যেই সীমিত আছে। কোথাও কোথাও বাই ইস্তিসজার নামে আরেকটা আছে, কিন্তু আমাদের দেশে একেবারেই চলে, মানে শুরু হয় না এখনো, ফলে আমরা ওই জায়গায় যাই নাই। মোটামুটি কেনা বেচায় এই কয়টা পদ্ধতি, এখানে 5টা মেকানিজমের মোটস এর কথা বলেছি আমরা। এই 5টা মোটস মোটের উপরে ব্যাংকগুলোতে চালু আছে। এর মধ্যে বাই মুরাবাহাতে আছে, বলা যায় যে এক একটা ব্যাংকের পোর্টফোলিওর পারহ্যাপস বাই মুরাবাহাই হবে 50% এর বেশি। আর বাই মুরাবাহা আর বাই মুআজ্জাল মিলে হবে বাই মোটস এর মনে করো 80%। বাই সালাম আছে হয়তো সাকুল্যে 10 to 12%। আর বাই ইস্তিসনা থাকতে পারে 3 থেকে 4%। কোন কোন ব্যাংক করে, কোন কোন ব্যাংক এটা বাই সালাম দিয়ে চালিয়ে দেয়। আর বাই এর সাব থাকতে পারে 1% অথবা 0.50%। এই খুব অল্প কেউ কেউ বাই এর সাব করে বা করতে হয় কখনো কখনো। সারাফ শব্দের অর্থ হলো মুদ্রা, মানে মুদ্রা বেচা কেনা। কিন্তু আমরা একটু আগে বলছিলাম যে মুদ্রা বেচা কেনা সরিয়ে বৈধ না। এইখানে তোমাদের কৌতূহল মিটে রাখি আগেই, এটা হলো ফরেন কারেন্সি বাইং সেলিং, অর্থাৎ যেই মুদ্রাটা আমাদের দেশে পণ্য কেনা বেচায় ব্যবহৃত হয় না, শুধুমাত্র বিদেশের সাথে লেনদেন করার জন্য প্রয়োজন হয়, তো সেই মুদ্রাটাকে ফকিরা বলেছেন যে এটাকে পণ্য হিসেবে বিবেচনা করা যায়, যেহেতু এটা আমার দেশে কেনা বেচায় কোনো কাজে লাগে না, সুতরাং এটা ফটকা বাজারের সুযোগ কম আছে। কিন্তু যেহেতু আমার ফরেন ট্রানজেকশনে আমাকে ফরেন কারেন্সি কিনতে হয়, সেটা সুতরাং সেটা আমার দেশে পণ্য, এই জন্য বাই আর সার্ভ আছে বা মুদ্রা বেচা কেনার একটা বিষয় আছে এখানে। আমরা একটু বাই মুরাবাহা, এখানেই 50% এর বেশি বিনিয়োগ আছে, এইটা আমরা আগে আলাপ করি, এরপরে বাই মুআজ্জাল আলাপ করি, এরপরে আমরা চেষ্টা করবো বাই সালামটা আজকে শেষ করার জন্য। এরপরে বাকি দুইটা 2 মিনিটেও শেষ করা যাবে, খুব বেশি সমস্যা নেই। আর এ নিয়ে আমরা আর কথা বলবো না ইনশাআল্লাহ। ওকে স্যার। এ পর্যন্ত আমরা কিছুটা বলা যায় যে পুরানো পাঠের পর্যালোচনা করলাম। কারণ কি এই বিষয়ে এখানে আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ওই যে মোডগুলোর ভিতরে এগুলোর কাজগুলো কি, ওইটাই স্যার অনেক কিউরিওসিটি লাগতেছে। ওকে, আমরা আসি। ট্রেডিং এ আছে আমাদের বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, যেটা আমরা ওখানে দেখাইছিলাম। ওই ডায়াগ্রামটাকে আমার এইভাবে নিয়ে আসা হয়েছিল যে সহজে যেন সবাই বোঝে। এখন বাই মুরাবাহা দেখো, ওই যে
শব্দটা কিন্তু এখানে আছে। The terms buy Marabha have been derived from Arabic words bayun and ribhun. বাই এবং রিবহুন এই দুইটা শব্দ মিলে হয়েছে বাই। বাই মানে হলো পারচেজ এন্ড সেল বা বাইং এন্ড সেলিং, আর রিবহুন মিন্স অ্যান এগ্রিড আপন প্রফিট, মানে একটা সম্মত লাভ। বাই মারাবাহা মিন্স সেল অন এগ্রিড আপন প্রফিট। তাহলে বাই মারাবাহা মানে লাভে বিক্রয়, এক কথায় দুই পক্ষের সম্মত লাভে বিক্রয়ের নাম হলো বাই মারাবাহা। ক্রেতা এবং বিক্রেতা কোনো একটা মূল্যের উপর, কোনো একটা পণ্যের মূল্যের উপর একটা সার্টেন লাভ দিয়ে যখন কেনা বেচা করে সেটাকে বলা হয় বাই মারাবাহা। মনে রাখতে হবে যে বাই মারাবাহা কোনো লসে হয়, সেইটাকেই বাই মারাবাহা বলা হয়, যে এটা সবসময় লাভে বিক্রি হয়। যেমন দেখা গেল যে আমি পাইকারি বাজার থেকে এই যে এখন তো মার্কেটে তো বেশি দাম আছে সে পেঁয়াজের না, পেঁয়াজে গরম করে দিচ্ছে নাকি। তো জি স্যার। পাইকারি বাজার থেকে আমি যদি 30 টাকা করে পেঁয়াজ কিনলাম, এইটা আমি আমার নিজের শোরুম বা দোকান বা আমার নিজস্ব বিক্রয় কেন্দ্রে এনে আমি বললাম যে আমি এটা বিক্রি করি 35 টাকা করে অথবা 40 টাকা। তো ক্রেতাকে এখানে 10 টাকা লাভ বা 5 টাকা পার কেজিতে আমি লাভ করি, এভাবে আমি এটা ডিক্লেয়ার করে দিলাম। তো এখন ক্রেতা দেখলো যে হ্যাঁ বাজারে তো বিভিন্ন দামে আছে, ওনারটা 35 টাকা করে নেওয়া যায়। তো সেও জানে যে 1 কেজি পেঁয়াজে ইনি 5 টাকা বা 10 টাকা লাভ যোগ করে দিয়েছেন। আমি সেটা কিনলাম। এখানে দুই পক্ষই দেখা গেল একটা একটা প্রফিট অ্যামাউন্টের উপরে এগ্রিড হয়েছে বা তারা সম্মত হয়েছে। এই সম্মত লাভে কোনো পণ্য ক্রয় বিক্রয়কে বলা হয় বাই বলা। আসি আরেকটু সামনে, কিভাবে এর ফিচার গুলো দেখো। সেল ইজ অন এগ্রিড আপন প্রফিট অন স্যার এগ্রিমেন্ট অফ একটা সেলার। কথা বলি। হ্যাঁ বলো। স্যার আমরা যে আগেরটা করলাম যে ভাই মুরাবাহা, স্যার হ্যাঁ ওটার মধ্যে বললেন না যে দুই পক্ষেরই যে আমার সম্মতি থাকতে হবে। হ্যাঁ তাহলে স্যার আমি যখন ক্রেতা হিসাবে বা কনজিউমার হিসাবে ওই পেঁয়াজটা কিনতে যাব, তা হ্যাঁ আমি জানি যে 5 টাকা ওই যে বিক্রি করবে সে এটা ডিজার্ভ করে, বিকজ উনি যদি ব্যবসা করতে আসছে 5 টাকা দেওয়াই যায় প্রফিট করতে। কিন্তু এই যে এখন যে এইটা যদি অনেক বেশি ওই যে ইনফ্লেশন আপনি বললেন, যদি অনেক বেশি ইনফ্লেশন বা অনেক বেশি দাম রাখলো সেটা যদি আমার শরীরে নাকি। হ্যাঁ। ভারত পেঁয়াজ রপ্তানি, আর আমরা আমাদের ইম্পোর্টের বলা যায় যে প্রায় 90% ডিপেন্ড করি আমাদের একটা নিয়ার বাই কান্ট্রিতে। তো তারা যখন বন্ধ করে দেয় তখন এখন প্রশ্ন হলো যে বন্ধ করার পরের দিনই তো স্টকে শর্ট হওয়ার কথা না। কাজে বোঝা যাচ্ছে এটা একটা কারসাজি, এবং এই ধরনের হ্যাঁ হ্যাঁ মজুদদারিকে ইসলাম অ্যাপ্রুভ করে না। কিন্তু কেউ যদি রিয়েলি বা বিজনেসম্যান যদি বেশি দামে কিনে তাহলে তাকে বেশি দামে বিক্রি করতে হবে। এখন এটাকে আর খটকা বাজারি বলা হয়, এটাকে মজুদদারি বলা হয়, করে না। হ্যাঁ এটা ঠিক যে একটা সার্টেন রেঞ্জের মধ্যে একজন সেলার হয়তো একটু বেশি প্রফিট করতে চাইতে পারে, কিন্তু বায়ার যদি এগ্রি করে তাহলে শরিয়তের সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু পেঁয়াজ নিয়ে যে কাণ্ড ঘটছে এর সাথে শরিয়তের কোনো সম্পর্ক নেই। স্যার ক্লিয়ার? আরেকটা কথা স্যার। স্যার আমাদের দেখা যায় যে মানে এটা আমার অনেক আগে থেকে মনে মনে কোয়েশ্চেনটা ছিল যে স্যার আমাদের হঠাৎ করে যখন ভারত পেঁয়াজ রপ্তানি
আরেকটু উৎপাদন কিছুটা প্রফিট দেন পাইকারি ব্যবসায়ী আমাদের খুচরা ব্যবসায়ী যে এটা অনৈতিক ভাবেই কিছু মানুষ কারসাজি করে সিংহভাগ ভোক্তার পকেট মেরে মুষ্টিমেয় কিছু মানুষ মানে বাজারে অর্থ হাতায় নেয়। এটা একটা ডাকাতি টাইপের আর কি। এটা মানে স্যার আমার মাথায় লজিকটাই আসে না যে ইন্ডিয়ার রপ্তানির সাথে বাংলাদেশের পেঁয়াজের দামে কি সম্পর্ক। বাংলাদেশের যেই পেঁয়াজের ওই যে আমরা অ্যাকাউন্টিং করে আসি যে আমাদের এইটার কি বলে বাজারজাত করতে যে খরচ এগুলো মিলিয়ে প্রফিট মিলিয়ে যেটা হয় সেটা এটাই বুঝতে পারতেছি সেই সমস্ত যেখানে বায়ার এবং সেলার একটা এগ্রিড আপন প্রফিটে কোনো পণ্য কেনা বেচা করে। তারপরে বলা হয়েছে কস্ট অফ দি গুডস এন্ড প্রফিট সেপারেটলি বি ইনফর্ম টু বায়ার। এইটা একটা পিকুলিয়ার বৈশিষ্ট্য মুরাবাহার। সাধারণত আমাদের দোকানগুলোতে মুরাবাহা ব্যবসা হয় না, এই জন্য যে এখানে একটা কম্পালশন আছে যে সেলারকে বায়ারকে প্রফিট আলাদাভাবে জানাতে হবে, বলতে হবে যে আমার কেনা দাম এত, তার সাথে আবার প্রফিট আমি যোগ করি এত, এরপরে আমাকে এত দিন। ব্যাংক এটা করে। ব্যাংকের কাছে যখন কাস্টমার ইন্ডেন্ট দেয়, সাধারণত মোরাবাহাতে দুই পার্টি থাকে, এক পক্ষ ক্রেতা আর এক পক্ষ বিক্রেতা। কিন্তু ব্যাংক যে বাই মোরাবাহাটা করে এখানে তিনটা পার্টি থাকে। সেদিন আমি বলছিলাম এটাকে বলা হয় বাই মোরাবাহা অন অর্ডার। মানে প্রথমত বাজারের যিনি বিজনেসম্যান তিনি আমার কাছে আসেন, যেহেতু আমার কাছে ক্যাপিটাল আছে, আমার কাছে মূলধন আছে, তিনি এসে তার যে পণ্যটা লাগবে তার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে, সেদিন আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, সেটা তুলা হোক, পেঁয়াজ হোক, চিনি হোক, ফার্টিলাইজার হোক, হোয়াটএভার ইট মে বি, সে এসে একটা কোয়ান্টিটির কথা বললো যে আমাকে এই পরিমাণ পণ্য সরবরাহ করতে পারেন কিনা, এবং কোন জায়গা থেকে কেনা যায় সেটাও একটা ধারণা সে দেয়। ব্যাংকার এটাকে একটু ভেরিফাই করে, মার্কেটটাকে একটু যাচাই করে দেখে যে না, যেভাবে দামের কথা বলা হয়েছে মার্কেট রেট এরকমই, তখন সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করে তাকে বলে যে ঠিক আছে, আপনাকে আমি এই পণ্যটা সরবরাহ করব, এটার এখন মার্কেট প্রাইস হবে এত এত, এই কোয়ান্টিটি বা এটার পার ইউনিট সাপোজ টন হিসাবে, এক টনের দাম যদি 1,10,00,000 টাকা হয় কোনো পণ্যের, তো এই এক টনে আমি আপনাকে এখান থেকে 12% প্রফিট নেব, অথবা একটা অ্যামাউন্ট অ্যাড করে দিল যে এটা আমার প্রফিট। এখন আমি বেচতে চাই 1,00,000 টাকায়, যদি আমি 12 বলি 1,12,000, বা 10 লাখ টাকায় বরং আমি বলবো আরো 1,20,000 টাকা, তার মানে 10 লাখ টাকার পণ্যের মূল্য হবে 11,20,000 টাকা। এখানে আমার পারচেজ প্রাইস হলো 10 লাখ এবং আপনি আমাকে প্রফিট দিবেন 1,20,000, তাহলে আমি আপনাকে 10 লাখ টাকার পণ্য সরবরাহ করতে পারি। এইটা সেপারেটলি বি ইনফর্ম টু বায়ার, ক্রেতাকে এটা বলতে হবে, এটা উল্লেখ করতে হবে। এই মুরাবাহা চুক্তি বা মুরাবাহা ইনভেস্টমেন্টের এটা একটা বৈশিষ্ট্য। ব্যাংকগুলো এটা করে, তারা যে স্যাংশন অ্যাডভাইসটা দেয়, সেই স্যাংশন অ্যাডভাইসটা উল্লেখ থাকে যে যখনই আমি পণ্য কিনবো তখন আমি এত পার্সেন্ট অ্যাড করব, তো তখন এই প্রফিটটাকে আমাকে দিতে হবে। আর বায়ার যখন বা ক্লায়েন্ট যখন এটাকে এগ্রি করে তখন এটা বাই মুরাবাহা। 3 নম্বরের ফিচারের কথা বলা হয়েছে, প্রথমত পারচেজ করতে হবে, যিনি সেল করতে চান অর্থাৎ ব্যাংক
ব্যাংকারের এখানে আমরা যদি ব্যাংকারকে এই জায়গায় নিয়ে আসি, যেহেতু ইসলামিক ফাইন্যান্সটা ব্যাংকের মিডিয়াতেই হয়, ব্যাংকের জিনিসটা আগে কিনতে হবে। অ্যাট দি সেম সেলিং দি সেম টু দি লেটার ইজ এ কন্ডিশন। এটা হলো মুরাবাহার একটা কন্ডিশন। আমি ব্যাংকার হিসাবে আমার টাকা পেমেন্ট করিয়া সাপ্লায়ারের কাছ থেকে জিনিসটা আমি কিনবো, আমার মালিকানায় নেব, আমার নামেই মেমো হবে, অর্থাৎ ব্যাংকের নামেই মেমো হবে। এইটা হওয়ার পরে আমি আমার ক্লায়েন্টের কাছে লেটার অন আমি আমার ক্লায়েন্টকে সেল করতেছি 1 লাখ টাকার জিনিস 1,12,000 টাকায়। এই দুইটা জিনিস, এটা হলো একটা কন্ডিশন। এর আমি যদি কোনো ছলচাতুরির আশ্রয় নেই, আমি ব্যাংকার হিসাবে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দিলাম, কাগজে কলমে ঠিক রাখলাম, আপনি গিয়া কিনে নিয়েন, তাহলে এইটা এক ধরনের মানে সুদের কারবারেরই ঘুরানো ফরম্যাট হলো। এখন কোন ইসলামী ব্যাংকের লোকেরা যদি এটা করে, তাহলে আনডাউটেডলি এটা একটা হারাম কাজ করতেছে, কিন্তু এটা ইসলামিক ইনভেস্টমেন্টের কোনো দোষ না। দোষ হচ্ছে যারা মার্কেটে কমপ্লাই করে বা যারা শরিয়ার কথা বলার পরেও যদি তারা শরিয়া পরিপালন না করে, ক্লায়েন্টের উপরেই যদি বেচা কেনা সব ছেড়ে দেয়, আপনি যেই কিনে নেন আমি টাকা দিয়ে দেব, তাহলে দেখা যাবে যে এই যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, আগে আমাকে পারচেজ করতে হবে, দেন ইট ইজ টু বি sold to the customer but to this client later on. This is a condition of Murabaha investment. Then arekta feature হচ্ছে existence and availability of goods is essential for signing a Murabaha contract. যেই পণ্য অস্তিত্বই নাই অথবা যেই পণ্য পাওয়া যায় না, সেই পণ্যের কোনো মুরাবাহা এগ্রিমেন্ট হয় না। সুতরাং মুরাবাহা এগ্রিমেন্ট হইতে হইলে সেটা বাজারে পাওয়া যেতে হবে। এখন যদি কেউ ল্যাংড়া আমের কেনাবেচা করে, তাহলে এটা এখন বাই মুরাবাহা হবে না, যেহেতু এখন বাজারে ল্যাংড়া আম পাওয়া যায়। সুতরাং ল্যাংড়া আমের এটা বাইসা আম হইতে পারে, সেখানে আমরা আসবো পরে, কিন্তু মনে রাখতে হবে যে মুরাবাহা বাই মুরাবাহা সেই জিনিসেরই হয় যেই জিনিসটা বাজারের দ্বারে এখন অ্যাভেলেবল আছে এবং অস্তিত্ব আছে। এই জন্য সূর্যের আলোর মুরাবাহা হয় না। এই জন্য আমি হয়তো ওই যে কি সেটা তার বিদ্যুৎ ফর্মে নিয়ে আসে এবং সেটা মেজার করা যায়, কিন্তু কেউ যদি 2 টন সূর্যের আলো বিক্রি করতে চায়, সেটা বিক্রি করতে পারবে না, সেটা মানে এটা অ্যালাউ করে। তারপরে বলা হয়েছে ইট ইজ নট পারমিসিবল টু কনক্লুড এ মুরাবাহা কন্ট্রাক্ট অন দি গুডস এগেইনস্ট হুইচ এ প্রিভিয়াস মুরাবাহা কন্ট্রাক্ট ওয়াজ কনক্লুডেড উইথ দি সেম ক্লায়েন্ট। এটা ব্যাংকাররা ভালো বুঝবে। তোমরা এতটুকু শুধু খেয়াল করো যে আমি একজনের মুরাবাহাতে পণ্য কিনে দিয়েছি, ব্যাংক কোনো কাস্টমারকে 10 লক্ষ টাকা মুরাবাহা পণ্য কিনে দিয়েছে, শর্ত ছিল 1 বছর বা 6 মাসের মধ্যে এটা পরিশোধ করবে। কিন্তু দেখা গেল যে 6 মাসের মধ্যে ওই পণ্য ক্লায়েন্ট সব বিক্রি করতে পারে নাই। দেখা গেল যে 50% পণ্য ওখানে থেকে গেছে। তাহলে 50% পণ্য থেকে গেছে, এখন ব্যাংকের টাকা যেহেতু আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, 10 লাখ টাকার পণ্য হইলে 5 লাখ টাকার পণ্য বিক্রি করছে, আর 5 লাখ টাকার পণ্য এখনো তার শোরুম বা তার গোডাউনে রয়ে গেছে। এখন সে এসে বললো যে আপনাদের তো 1 বছরের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমার তো পণ্য বিক্রয় হয় নাই। এখন দুই পক্ষ চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আগের 10 লাখ টাকার ডিলটাকে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করিয়া ওই যে 5 লাখ টাকার পণ্য এখন রয়ে গেছে, ওই পণ্য আবার ক্লায়েন্টের কাছে আমি 12% প্রফিট অ্যাড করে আবার বিক্রি করলাম। এইটাকে মানে মুরাবাহা নিষেধ করছে, বা প্রিভিয়াস কোনো ডিল সেইটা কনক্লুড করতে গিয়া সেই পণ্যকে আবার ওই একই গ্রাহকের কাছে আবার প্রফিট অ্যাড করিয়ে দিয়া তারপরে তার কাছে বেচাকেনা করা, এটা একটা পেপার ট্রানজাকশন হয়, এখানে রিয়েল কোনো বাইং সেলিং হয় না। এইটাকে এটা ইট ইজ নট পারমিসিবল বলা হয়েছে, এটা শরীয়তে জায়েজ না বা এটা অনুমোদন নাই। তারপরে বলা হয়েছে প্রাইস অন ফিক্সড ক্যানট বি ইনক্রিজ ডিউ টু ডিলে ইন পেমেন্ট। এটা মুরাবাহার একটা সৌন্দর্য
এবং কনভেনশনাল ব্যাংকের সাথে এখানে ডিফারেন্সটা কিন্তু তোমরা খুব ক্লিয়ার বুঝতে পারবা। আমি সেদিনই বলছিলাম হতে পারে কনভেনশনাল ব্যাংকও 12% দিছে, আমিও 12% দিছি, কিন্তু কনভেনশনাল ব্যাংক যদি ডিউ টাইমে না দিতে পারে, ক্লায়েন্ট যদি ডিলে করে, তাহলে এই ডিলের জন্য তাকে বাড়তি টাকা দিতে হবে। কিন্তু ইসলামী শরিয়াতে বাই মুরাবাহাতে দাম একবারই ফিক্সড করা যায়। এই ফিক্সড প্রাইসটা যদি নির্দিষ্ট সময় দিতে না পারে ক্লায়েন্ট, এবং জেনুইন কোনো কারণে যদি সেটা অনেকখানি ডিলে করে, তাহলে ডিলের জন্য কোনো এডিশনাল পেমেন্ট আর ব্যাংক নিতে পারে না। এটাই ইসলামী বিনিয়োগের একটা সৌন্দর্য। এই জন্যই ইসলামী বিনিয়োগ নিয়ে কেউ বাড়ি ঘর সব হারাই ফেলে না। এই জন্য যদি জেনুইন প্রবলেমের কারণে সে না দিতে পারে, ব্যাংকের পক্ষে ওই নির্দিষ্ট যে দাম যেটা ফিক্স আপ করা হয়েছিল প্রথম, ওর বেশি আর কোনো টাকা নিতে পারে। এখন সমস্যাটা দাঁড়ায় কোথায় জানো? ওই যে যারা পেঁয়াজের দাম সকালের ঘোষণা শুনে বিকেলে বাড়াই দিতে পারে, এই বিজনেসম্যানরা যখন ব্যাংকের সাথে ব্যবসা করতে আসে, তখন তারা যদি টের পায় যে 6 মাসে দিলেও যা দেওয়া লাগবে আর 3 মাস দেরি করে দিলেও ওই একই জিনিস দেওয়া লাগবে। আমরা ইসলামী ব্যাংকে প্রথম দিকে এই সিচুয়েশনটা মোকাবেলা করছি একেবারে 85-এ। তখন দেখা গেল একদল ধূর্ত এবং একদল অনৈতিক ব্যবসায়ীরা কি করলো, ওইটা ওই ডিউ টাইমে আর দেয় না। ঠিক আছে, 2 মাস আস্তে আস্তে দেয়, 2 মাস পরে দিলে আমাকে তো একই দাম দিতে হবে। এক পর্যায়ে দেখা গেল যে আমাদের রেট অফ রিটার্ন ভীষণভাবে কমে গেল, মানে আমরা ওই টাকাটা আদায় করতে পারছি না, ফার্দার বিনিয়োগ করতে পারছি না। আর তার এটা দেরিতে দেওয়ার কোনো ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত কোনো কারণও নাই। তার ব্যবসা চলতেছে, বেচাকেনা চলতেছে, সে বারবার অজুহাত শো করতেছে যে আমার একটু সমস্যা আছে, দিতে পারছি না। এইটা আমরা শরিয়া কাউন্সিলকে বললাম যে এভাবে তো এদেশে ব্যবসা করা যাবে না। কারণ এই ভদ্রলোকেরা যখনই টের পেয়েছে যে মূল্য একবার ফিক্স করলে সেই মূল্য আর বাড়ানো যায় না, তখন তারা আর কোনো সময় ডিউ টাইমে দেয় না। এবং 80% বিজনেসম্যানের অবস্থা হলো এই যে মুরাবাহা সময় মতো আদায়। তখন শরিয়া বললো যে কিন্তু এটার তো আমরা কিছু করতেও পারবো না, দাম তো আর নতুন করে ধরা যাবে না। এরপর এটা নিয়ে প্রায় 6 মাস আমরা গবেষণা করলাম। এটা তিউনিসিয়ার একটা ব্যাংক আইডিবির সাথে যোগাযোগ করা হলো, বিভিন্ন ইসলাম সারা দুনিয়াতে বিভিন্ন ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের সাথে যোগাযোগ করার পরে একটা সিদ্ধান্তে আমাদের শরিয়া কাউন্সিল আসলো যে হ্যাঁ, এটার জন্য একটা রিভিউ কমিটি হবে। সেই রিভিউ কমিটিতে এগুলো কেস টু কেস প্লেস করা হবে। রিভিউ কমিটি যদি মনে করে যে তারা ইচ্ছা করে ডিফল্ট করতেছে, তাহলে ইন দ্যাট কেস তার উপরে একটা খেয়ানত চার্জ, ওই যে সময় মতো সে দিল না বা সে যে খেয়ানত করলো তার কথার, এটা যেন একটা চার্জ নেওয়া যাবে। এই চার্জটা ব্যাংক প্রফিট আকারে নিতে পারবে না, ব্যাংক এটা আলাদাভাবে রাখবে এবং এটা সওয়াবের নিয়ে ছাড়া দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবে। কিন্তু এটা নিতে পারবে এই শর্তে, এই জন্য যে বিজনেসম্যান যখন দেখবে যে ব্যাংক লাভে নিল না দান করলো, সেটার চেয়ে বড় কথা হলো আমার পকেট থেকে তো নেমে যাচ্ছে, তখন সে সময় মতো দিতে চাইবে বা দিতে আগ্রহী হবে। এই জন্য এইটা হলো তার মেইন ফিচার, যে মুরাবাহার প্রাইস একবার ফিক্সড হয়ে গেলে সেই প্রাইসটা আর কোনোভাবেই ডিলে হওয়ার জন্য বাড়ানো যায় না। কিন্তু এখন ইসলামী ব্যাংকগুলো এখানে একটা জরিমানা বা কম্পেনসেশন আরোপ করে দেয়। সেই কম্পেনসেশন যদি জেনুইন কারণে ডিলে হয় সেটা পরে ওয়েভ করে দেয় বা এক্সেম্পশন দিয়ে দেয়, কিন্তু যাদের এই ধরনের কোনো কারণ নাই তাদের কাছ থেকে এটা আদায় করে সেই টাকাটা বেসিক্যালি ওই যে ফাউন্ডেশন করে এর মাধ্যমে কোনো ধরনের, যেহেতু এটা রিবা, যেহেতু আমি সময়ের সঙ্গে সঙ্গতি রেখেই বাড়তিটা নিয়েছি, এটা হালাল হয় না, কিন্তু ব্যবসাকে টিকিয়ে রাখার স্বার্থে এটা একটা ক্ষতিপূরণ নেওয়া হয় এবং এই ক্ষতিপূরণটা সাধারণত এমন সেক্টরে ব্যয় করা হয় দুস্থ মানুষের কল্যাণে। কিন্তু স্যার 6 মাস তো আপনারাই দিয়েছিলেন ওই ব্যবসায়ীকে। হ্যাঁ, দিয়েছিলাম। তো স্যার উনি যদি 4 মাসে মানে উনি দিতে পারবে, কিন্তু না উনি 6 মাসে দিবে, তো স্যার এটাতে আপনারা কিভাবে চার্জ করবেন স্যার? এটা না, আমরা তো 6 মাস পর্যন্ত চার্জ করবোই না, কিন্তু উনি যদি 12 মাস টেনে নিয়ে যান তখন সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে মানে সে ডিউ ডেটে দেবে না, আমাদের ডিউ ডেট পর্যন্ত কোনো আপত্তি নেই, তার কাছে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে অন্তত ডিউ ডেটে দিয়ে দিন, কিন্তু সে ডিলে করলো 6 মাসের জায়গায় সে আরো 3 মাস বাড়াইলো, 1 মাস বাড়াইলো, 1.5 মাস বাড়াইলো, তাহলে এই সময়টায় তো আমি আর কোনো রিটার্ন পাচ্ছি না, এই জন্য তাকে চার্জ। লিগ্যাল অ্যাকশন নেওয়া যায় না? আপনারা যে চার্জ করলেন এটা তো লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। বাংলাদেশের লিগ্যাল, সেদিন তোমাদের আমার নিজের একটা গল্প বলছিলাম না, যে লিগ্যাল প্রসেসে গিয়া
মানে প্রপার্টি সেল করিয়া টাকা আদায় করার জন্য অনেক সময় দেখা যায় যেই ম্যানেজার দেয়, তো সেই ম্যানেজার মানে জীবিত থাকতে আর এটা আসে না। এদেশের কেস হলো ব্রিটিশ আইনে মামলা হয়, তো এই মামলাগুলো ডিসপোজাল হইতে অনেক সময়, এবং এটার জন্য অর্থঋণ আইন নামে একটা আইনও পাশ করা হয়েছিল সাইফুর রহমান সাহেবের সময়, এবং সেটা বলা ছিল যে এতদিনের মধ্যে 120 ডেজের মধ্যে দিস মাস্ট বি ডিসপোজড অফ। কিন্তু এরপরেও দেখা গেছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এখানে এম্বার্গো দিয়ে দেয়, বলে এটা হিউম্যান রাইটস এর খেলাফ, এটা যুক্তি তর্ক শূন্য, যতদিন লাগে অতদিনই দিতে হবে। ফলে দেখা যায় অর্থঋণে 120 দিনের মধ্যে রায় হয়ে গেছে, এরপরে ক্লায়েন্ট সুপ্রিম কোর্টে অ্যাপিলিয়েট ডিভিশনে আপিল করে দেয়, ওরা তখন এটা রেজিস্ট্রি করে দেয়। এটা হলো ব্রিটিশ আইনের একটা মানে দুর্বলতা, মানুষের তৈরি আইনে যা হয়। যাই হোক, আমরা বলছিলাম ইট ইজ পারমিসেবল টু অবটেইন ক্যাশ এন্ড অর কোলাটেরাল সিকিউরিটি। এই বিনিয়োগের বিপরীতে ব্যাংক যদি কোনো ধরনের টাকা বা কোনো মানে সহায়ক জামানত নিতে চায়, তাহলে শরীয়ত সেটা নিষেধ করে না। এটাকে শরীয়তে রেহেন বলা হয়েছে, বন্ধক বলা হয়েছে। যে আমি যে আপনাকে 10 লাখ টাকার পণ্য দিয়ে দেবো কিনে, আপনি 6 মাস পরে বা 1 বছর পরে আমাকে টাকা দিবেন। তো 1 বছর পরে আপনার খুঁজেও পাওয়া গেল না বা দিলেন না, বললেন আমার টাকা নাই, তাহলে আমি যে মুদারিবদের বা সাহেব আল মালদের টাকা যে বিনিয়োগ করলাম এটা ফেরত দিতে হবে আমাকে, তাহলে আমার মানে সিকিউরিটিটা কি? এই জন্য এখানে সিকিউরিটি নেওয়া যায়, যেটা কনভেনশনাল ব্যাংক। এই জন্য আমাদের ব্যাংকে প্রথম দিকে এসে অনেক ক্লায়েন্ট বলতো যে অন্য ব্যাংকেও তো জমি জমা মর্গেজ নাই, আপনারাও নেন, তাহলে আপনাদের মধ্যে ডিফারেন্স কি? কারণ বললাম যে আল্লাহ তাআলা এটাকে বৈধ করেছেন, যে যদি বিনিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ, ব্যবসায়ের এক পার্টনার বা এক পক্ষ, বিক্রেতা যদি মনে করেন যেহেতু আমি সেল দিতেছি অন ক্রেডিট, টাকা পণ্য আগে দিয়ে দিচ্ছি, পেমেন্ট আসবে পরে, ইন দ্যাট কেস সে যদি কোনো জামানত নিতে চায়, কোনো সিকিউরিটি হতে চায়, সেটা সে নিতে পারে। শরিয়া এখানে কোনো আপত্তি করে নাই, বরং এটা অনুমোদন দেওয়া আছে। তাহলে ইসলামী ব্যাংকগুলো যদি কোনো সিকিউরিটি নেয়, বাড়ি মর্গেজ নেয় বা জমি মর্গেজ নেয়, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধ নাই। তারপরে বলা হয়েছে ইট ইজ নট জিনিসটা যদি ব্যাংকের সরাসরি কিছু খরচ হয়, তাহলে সেই খরচটা ক্রয় মূল্যের সাথে যোগ করতে পারবে। যেমন আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিচ্ছি 10 লাখ টাকা, এরপরে আমার অফিসার সেখানে এটা পারচেজ করার জন্য গেছে, তার পেছনে তার টিএডি বাবদ আমার 2000 টাকা খরচ হয়েছে, আর কস্ট গেছে, তো আমি পণ্যের মূল্যের সাথে এটা অ্যাড করে দিতে পারি যে ধরা দিচ্ছি এত আর পণ্যের মূল্য এত, এখন এই মোট 10 লক্ষ এত টাকা, এটা হলো আমার ক্রয় মূল্য, এর সাথে আমার প্রফিট এত, এইটা হলো বিক্রয় মূল্য। এইটুকুন শরীয়ত অনুমোদন করে, যে সরাসরি ডাইরেক্ট এক্সপেন্সেস বলছে, সরাসরি যে কোনো খরচ হয়, গাড়ি ভাড়া কি এইগুলো নেওয়া যাবে। তারপরে বলা হয়েছে ওনারশিপ অফ গুডস মাস্ট বিফোর সেলিং আইদার ফিজিক্যাল। ক্লায়েন্টকে বিক্রি করলাম, এখানে বিক্রেতার বলা হয়েছে তার ওনারশিপটা আগে এস্টাবলিশ হইতে হবে। আমি যে চট্টগ্রামের কোন ফ্যাক্টরি থেকে 2000 মেট্রিক টন রড কিনলাম বা 10,000 মেট্রিক টন রড কিনে দিলাম আমার ক্লায়েন্টকে, এই রডের মালিকানা প্রথম আমার কাছে আসতে হবে, এই জন্য মেমো আমার নামে আসতে হবে, আমি আবার এটা সেল করলাম আমার ক্লায়েন্টের কাছে। তো এই জিনিসটা বলা হয়েছে যে এটা মাস্ট। আমার নামে যদি মেমো না হয়, আমার যদি ওনারশিপ না হয়, তাহলে আমি তো আমার পণ্য ছাড়া অন্যের পণ্য বিক্রি করতে পারি না, সেই ক্ষেত্রে বেচাকেনা বৈধ হবে না। এই জন্য বাইমরাভার একটা বড় শর্ত হলো যে আমাকে মালিকানা এনশিওর করতে হবে, এরপর আমি এটা সেল করতে পারবো। আমি শুধু আমার জিনিসই বিক্রি করতে পারি, অন্যের জিনিস বিক্রি করবো। এখন মালিকানার 2 রকম ধরন বলা হয়েছে, একটা হলো ফিজিক্যাল, একটা হলো যেমন পণ্য আমার হাতে চলে আসছে বা আমার গোডাউনে চলে আসছে, এটাকে বলা হয় ফিজিক্যাল ওনারশিপ। আর একটা কনস্ট্রাকটিভ ওনারশিপ আছে, কাগজে কলমের ওনারশিপটা, অর্থাৎ পণ্য চট্টগ্রামেই রয়ে গেছে,
কোম্পানির গোডাউনই রয়ে গেছে, ইন দ্যাট কেস মেমো আমার কাছে আসছে, আমি পেমেন্ট করে দিছি, এখন এই জিনিসটা আমার, এখানে আমি সরাসরি ওই আমার গোডাউনে আসে না, কিন্তু ওই মালের মালিকানা আমারই, আমি এখন চাইলে যে কারোর কাছে বিক্রি করতে পারি, ওই ক্লায়েন্টকেও দিতে পারি, অথবা তার সাথে যদি আমার চুক্তি না বনে তাহলে আমি অন্য কাউকেও বিক্রি করতে পারি, যেহেতু ওইটা চট্টগ্রামে থাকলেও ওইটার মেমো আমার নামে হয়ে আছে, এই মালিকানাকে বলা হয় কনস্ট্রাকটিভ মালিক, মানে ওনারশিপ। যেমন তুমি বিদেশ থেকে একটা জিনিস ইম্পোর্ট করলা, তখন দেখা গেল চট্টগ্রামে যখন শিপ এসে পৌঁছলো, তার আগে আমার কাছে ইনভয়েস, তারপরে শিপিং ডকুমেন্টস, সমস্ত রপ্তানি সংক্রান্ত আমদানি সংক্রান্ত কাগজগুলো আমার হাতে পৌঁছে গেছে। তো এখন এই কাগজ দিয়ে আমি ইচ্ছা করলে আমি এসে বললাম যে আমার কাছে এখন 2000 মেট্রিক টন পেঁয়াজ আসছে, আমার এই পেঁয়াজের দাম পার কেজি পড়ছে 35 টাকা করে, এইটা এখন চট্টগ্রামের শিপে চলে আসছে। এখন একজন খুচরা ব্যবসায়ী অথবা বাজারের একজন পাইকারি ব্যবসায়ী আমার কাছে বলল যে ঠিক আছে, আপনার এই জাহাজের যে 2000 মেট্রিক টন যে পেঁয়াজ আসছে, এটা আমি আপনার 40 টাকা করে দিই, মানে কেজি প্রতি 5 টাকা বাড়াই দিই, মানে কি লাভ দেই, আপনি আমাকে দিয়ে দেন। তাহলে ওই পণ্য কিন্তু আমি দেখিও না, ওইটা বিদেশ থেকে আসছে, এখনো জাহাজে আছে, আমি মিশর থেকে আনছি মনে করো, এখন যে জাহাজে আছে, আমি কিন্তু আমার এই ডকুমেন্টস তাকে এন্ডোর্স করিয়া টাকা পাইয়া ওই শিপিং ডকুমেন্টস গুলো এন্ডোর্স করে দিয়ে দিতে পারি যে ঠিক আছে, আপনি এখন ওখান থেকে এই 40 টাকা দরে বিক্রি করে দিলাম, আপনাকে আমি এন্ডোর্সমেন্ট দিয়ে দিলাম, এখন মালের দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি ওখান থেকে কাস্টম অথরিটির কাছ থেকে প্রয়োজনীয় ডিউটি দিয়ে ছাড়াই নিতে পারেন। এই যে কাগজের একটা মালিকানা, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ মালিকানা। সেটাই বলা হয়েছে ওনারশিপ থাকতেই হবে, এই ওনারশিপ ফিজিক্যাল হইতে পারে অথবা কনস্ট্রাকটিভ, কিন্তু কোনো একটা মালিকানা না হলে আমি সেটা অন্যকে বিক্রি করতে পারি না। এরপরে এই হলো মোটামুটি বাই মুয়াজ্জাল। তো এখন বলো তো তোমাদের আর কি জানার আছে? স্যার এটা মোটামুটি বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। তো এরপরে আমরা যাব বাইমরভা, বুঝলাম, তাই বাইমরভা মানে লাভে বিক্রয়, এবং ব্যাংক ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার পেয়ে পণ্য আগে নিজে ক্রয় করবে এবং তার ওনারশিপ পজেস করবে, আইদার ফিজিক্যাল অর কনস্ট্রাকটিভ, সেই পণ্য সে ক্লায়েন্টের কাছে একটা সার্টেন পিরিয়ডের জন্য একটা সুনির্দিষ্ট লাভ, কত টাকা লাভ হবে সেটাও ক্লায়েন্টকে জানাই দিতে হবে, সেই দামে বিক্রি করবে। এবং সেখানে আমরা কয়েকটা পড়েছি যে পণ্য মানে বৈধ পণ্য হতে হবে, এবং পলিসি প্রিন্সিপালে আমরা বলছি যে কোনো সিনফুল কমোডিটি হতে পারবে না, তো সেটা তো আমরা চিন্তাই করব না। এরপরে সেটা আসলে বা সেটা আমি কিনলে সেটা আমি তাকে হ্যান্ড ওভার করবো, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তার কাছ থেকে ইচ্ছা করলে সিকিউরিটি নিতে পারবো, যদি আমি চাই তাহলে শরীয়ত নিষেধ করে না। তারপরে পণ্যের মূল্য একবার নির্ধারণ করলে পেমেন্টে কোনো কারণে দেরি হলে সেখানে আমরা কোন রকমের চার্জ আরোপ করতে পারবো না, বা কোনো ভাই অ্যালাউ করে না, যদিও ইসলামী ব্যাংকগুলো এখন উইলফুল ডিফল্টারদের উপরে কম্পেনসেশন চার্জ করে, সেটা একটা ভিন্ন কেস, কিন্তু সেই চার্জটা বা সেই কম্পেনসেশনটা ব্যাংক নিজের ইনকাম হিসেবে নিতে পারে না, এটা চ্যারিটিতে দিয়ে দিতে হয়। আর বলা হয়েছে যে আগের একটা ডিল ক্লোজ করিয়া নতুন ওই সেম পণ্য দিয়ে নতুন আরেকটা ডিল বা আরেকটা মানে ব্যবসার চুক্তি করা, এটাও শরীয়ত বৈধ করে নাই। এই কয়েকটা মেইন ফিচারের কথা আমি রিপিট করলাম। এইটার নাম হলো বাইমুরাবাহা। এখন 12%-এ অন্যরা যে টাকা দেয় আর আমি যেখানে পণ্য কিনলাম, এখানে তো অনেকগুলো ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলো আমাদের কাছে খুব ক্লিয়ার থাকতে হবে, যে কারণে ওই মিসগিভিংস গুলো আর থাকে না যে তাইলে তো প্রায় একই, আপনারাও 12%, অন্যরাও 12%, না আমি 12% পণ্যের উপরে, এবং কমোডিটি মাস্ট বি purchased by the bank and then to be sold to the client। এখানে পণ্যের বেচা কেনা আছে, সেদিন আমি যে গল্পটা বলেছিলাম তোমাদের মনে থাকার কথা, পণ্য যখনই কেনা বেচা হয় সেটার একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে আলাদাভাবেই পড়ে, সুতরাং পণ্য হতে হবে এবং এই শর্তগুলো মেনে যখন কেনা বেচা হয় তখন সেটা 12% না 15% না, এটা বড় কথা হয় না, তখন এটা সম্পূর্ণরূপে বৈধ, এবং শরিয়া এই ধরনের কেনা বেচাকেই হালাল করেছে। এরপরে বাই মুয়াজ্জালে আসি। মুয়াজ্জাল শব্দটা আজল থেকে আসছে। আজল মানে হলো অবকাশ বা সময় দেওয়া, এটাকে আমরা বাংলায় যদি বলতে পারি বাকি বিক্রি। বলা হয়েছে বাই and muazzal have been derived from Arabic words bayun and ajalu.
তো buy muazzal means purchase and sale, and the word azal means a fixed time or fixed period. Buy muazzal means sale for which payment is made at a future fixed date or within a fixed period. In short, it is a sale on credit. এটা বাকি বিক্রির নাম হলো বাই মুয়াজ্জাল। বাই মুরাবাহা লাভে বিক্রি, এটা বাকিতে হইতে পারে, নগদ হইতে পারে। কেউ যদি বলে যে এই মুহূর্তে আপনার হাতে কিছু পণ্য আছে বা আপনার পজিশনে কিছু পণ্য আছে, আমি এটা এখনই দাম দিয়ে কিনে নিতে চাই, আমি সেখানে বললাম যে হ্যাঁ আমার মাত্র 5 টাকা করে প্রফিট দিলে হবে পার কেজিতে, তো সে নিয়ে গেল, এটা নগদ হইতে পারে বাই মুরাবাহা, কিন্তু লাভ হইতেই হবে। আর বাই মুয়াজ্জাল অলওয়েজ ডেফার্ড পেমেন্ট, বাই মুয়াজ্জালে পণ্য আগে সরবরাহ করতে হবে আর পেমেন্টটা পরে আসবে। এখানে মানে কমোডিটি ডেলিভারি ফার্স্ট এন্ড পেমেন্ট ডেফার্ড। আর বাই মুরাবাহাতে বাকিতে হইতে পারে, নগদ হইতে পারে। হ্যাঁ বলো স্যার, মুয়াজ্জালে কি মর্টগেজ বা বন্ধকি এগুলো কিছু রাখা হয় না? হ্যাঁ রাখা যায়, সেটাও আমরা আসতেছি, ফিচার গুলো আসতেছি। তুমি আগে ডেফিনিশনটা বুঝে নাও যে পণ্য ডেলিভারি দেওয়া হয় আগে, পেমেন্ট আসে পরে। এক ধরনের ক্রেডিট সেলের নাম হলো বাই মুয়াজ্জাল। অলওয়েজ ইট মাস্ট বি এ ক্রেডিট সেল। কিন্তু মুরাবাহার সাথে ডিফারেন্সটা কি, বা ওটাও 12% দিতে পারি আমি, এটাও 12% দিতে পারি বা দেই। তাহলে বাই মুয়াজ্জাল আর বাই মুরাবাহার ডিফারেন্সটা কি? বাই মুরাবাহাতে বাকি হইতে পারে, নগদ হইতে পারে। ইভেন নগদ কিরকম হয়, বাই মুরাবাহাতে অনেক সময় ব্যাংক পণ্য তার নিজের গোডাউনে আটকে রাখে, সিকিউরিটি যেখানে থাকে না, তখন ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্ট হয় যে আপনার সঙ্গে যে দাম হয়েছে সেই দাম অনুযায়ী আপনি 1 টনের দাম দিলে আমি 1 টন মাল দিয়ে দেবো, 500 কেজির দাম দিলে 500 কেজির দাম দেবো, 6 মাসের মধ্যে আপনি আমার কাছ থেকে এইভাবে টাকা দিয়ে নেবেন। কিন্তু বাই মুয়াজ্জালে পণ্য ক্লায়েন্টকে আগে দিয়ে দিতে হয়, সর্বদাই এটা ক্রেডিট। এখন আসি আমরা এটার ফিচারটা কি, এটার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বলা হচ্ছে ডেফার্ড সেল, the exit price of which is payable in some fixed future date. আমি সেলটাই হবে ডেফার্ড, এবং পণ্যের যে দামটা নির্ধারণ করা হলো সেই দামটা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট তারিখে দিবে, সেটাই এগ্রিমেন্টে ঠিক করা হলো। 3 মাস পরে দিবে বা 6 মাস পরে দিবে বা 1 বছর পরে দিবে, হোয়াটএভার ইট মে বি, এটাকে বলা হয়েছে সেলটা ডেফার্ড হবে। তারপরে বলা হয়েছে গুডস ডেলিভার্ড প্রাইস ডেফার্ড, পণ্য আগে সরবরাহ করে দেওয়া হবে, মূল্য পরে পরিশোধ করা হবে। সেল মাস্ট বি আফটার গেটিং ওনারশিপ, এটা মুরাবাহার মতো, ব্যাংকে আগে ওনারশিপ নিতে হবে, তারপরে সে পারচেজারের কাছে সেল করতে পারবে। এটা ইসলামী শরীয়তের কেনা বেচার একটা অন্যতম প্রধান শর্ত, যে পণ্য আমার মালিকানায় আসার আগে আমি সেটা বিক্রি করতে পারি না, কারণ যাহা কিছু আমার না সেটা আমি বিক্রি করতে পারি। তারপরে বলা হয়েছে ওই মুরাবাহার মতোই গুডস মাস্ট বি ভিজিবল এন্ড পারচেজেবল এট দ্য টাইম অফ এক্সিকিউশন অফ কন্ট্রাক্ট, এটা থাকতে হবে, এটা দেখা যাইতে হবে, এবং এটা পারচেজ করার মতো হইতে হবে। তারপরে বলা হয়েছে ওনারশিপ অফ গুডস ইজ এ মাস্ট, ওই যেটা বাই মুরাবাহাতে বলেছিলাম আমরা। তো এই হলো তোমার বাই মুয়াজ্জাল সংক্ষেপে। তাহলে বাই মুরাবাহার বাই মুয়াজ্জাল প্রায় সেম জিনিসই, শুধুমাত্র একটা ডিফারেন্স হলো বাই মুরাবাহাতে পণ্য বিক্রি করার সময় ক্রয় মূল্য কত, তার সঙ্গে কত লাভ হবে, এইটা সেপারেট করিয়া কাস্টমারকে বলতে হয়, বলতে বাধ্য আমি। আর বাই মুয়াজ্জালে আমি শুধু পণ্যের দাম বলতে পারি, প্রফিট ডিক্লেয়ার নাও করতে পারি, যদিও ব্যাংকের পক্ষে এটা সম্ভব হয় না, ব্যাংকের দিতে হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আমার ইনভেস্টমেন্ট কত আর প্রফিট কত, এটা আলাদা আলাদা উল্লেখ করতে, এটা কোর্টের একটা নির্দেশ আছে। কিন্তু শরীয়তের বক্তব্য হলো যে বাই মুরাবাহা হইলে সেখানে পারচেজ প্রাইস এন্ড প্রফিট আলাদা আলাদাভাবে উল্লেখ করতে হবে, কিন্তু বাই মুয়াজ্জালের ক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করা জরুরি না, করলেও কোনো দোষ নেই। আর বাই মুরাবাহা নগদ হইতে পারে, বাকি হইতে পারে, আর বাই মুয়াজ্জাল অলওয়েজ বাকিতে হবে। এই দুইটা পার্থক্য ছাড়া আর অন্যান্য ফিচার গুলো বলা যায় যে ওই বাই মুরাবাহার মতোই এখানে সিকিউরিটি নেওয়া যাবে, এবং নিতেই হয়, যেখানে আমি পণ্য আগে ডেলিভারি দিয়ে দেব, এখানে আমার মানিটা যাতে করে সেভ করা যায়, ক্রয় মূল্যটা যাতে আমি আদায় করতে পারি, এজন্য সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যে নিয়মকানুন করে দিয়েছে, সেখানে ব্যাংকগুলো যেহেতু জনগণের অর্থ নিয়ে ব্যবসা করে, সুতরাং
এইখানে সিকিউরিটি ছাড়া কোনো ইনভেস্টমেন্ট দেওয়াও যায় না, তাহলে এটা কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকে মানে ওই ব্যাংককে তাহলে আটকে দেবে। এই জন্য সিকিউরিটি নেওয়া শরীয়তেও জায়েজ আছে, দেশের আইনেও এটা নিতে বলা হয়, এবং ব্যাংকগুলো বাই মুআজ্জালের ক্ষেত্রেও নেয়, বাই মুরাবাহার ক্ষেত্রেও নেয়। কিন্তু বাই মুরাবাহার ক্ষেত্রে যদি এরকম সিকিউরিটি না পাওয়া যায়, তাহলে একেবারেই কোনো সহায়ক জামানত যদি কারো না থাকে বা অল্প থাকে, ইন দ্যাট কেস মুরাবাহার ক্ষেত্রে ব্যাংক ওই পণ্যটা নিজের গোডাউনে তালাবদ্ধ করে আটকায় রাখে, ক্লায়েন্ট যেই পরিমাণ অর্থ দিতে পারে সেই পরিমাণ ডেলিভারি বা সাপ্লাই দিয়ে দেয়। কিন্তু বাই মুআজ্জালে কোনোভাবেই পণ্য ধরে রাখার কোনো সুযোগ নাই। এই জন্য বাই মুআজ্জালে সিকিউরিটি নিয়ে 100% পণ্যই ক্লায়েন্টের কাছে হ্যান্ডওভার করে দিতে হয় পেমেন্ট পাওয়ার আগে, এবং নির্দিষ্ট সময় পরে পেমেন্ট আদায় করতে হয়। দিস ইজ দি মেইন মানে বাইং মোড অফ ইসলামী ব্যাংক। এই দুইটা মোডেই বলা যায় ইসলামী ব্যাংকগুলোর উপরে 80% ইনভেস্টমেন্ট এখানে মানে করা হয়। সবগুলো ইসলামী ব্যাংকে বাই মুআজ্জাল আর বাই মুরাবাহা, যেহেতু এখানে ফিক্সড ইনকাম আছে, এবং এই পিয়াজ ব্যবসায়ীদেরকে নিয়ে মোশারাকা করা খুব কঠিন কাজ, কারণ এরা এত বেশি ছিদ্র খুঁজে পায় যে শেষ পর্যন্ত এটা ডিক্লেয়ার করার সময় বললো যে প্রফিট হয় না মোটেই, বরং লস হয়ে গেছে। এই জন্য এদের সাথে মোশারাকা মুদারাবা কারবার ব্যাংকগুলো সহজে করে না। তবে ব্যাংকগুলো অনেকগুলো একেবারে মোটেই করা যায় না এমন না। আমি আমার কর্মজীবনে দেখেছি যে এরকম কিছু ব্যবসায়ী আছে যাদের সাথে করলে করা যায়, তারা তাদের ইমানদারি ঠিক আছে, তবে তাদের পার্সেন্টেজ খুবই কম। এই জন্য শেয়ার মেকানিজমে বলা যায় যে ব্যাংকগুলোর কোনো ইনভেস্টমেন্টই নাই। আর বাই মোডসে যেহেতু একটা সার্টেন প্রফিট আমি নিশ্চিত হতে পারছি, এই মোডসেই বেশি দেয়। এখানে রিস্কটা কম আছে, কম বেশি আছে, তবে কম আছে কিন্তু নাই এমন না, আছে। এই হলো তোমার বাই মুআজ্জাল আর বাই মুরাবাহা। এরপরে আমরা বাই সালাম বা অগ্রিম ক্রয়ে যাব। সময় তো খুব দ্রুত চলে গেছে। বাই সালাম মানে হলো অ্যাডভান্স পারচেজ বা অ্যাডভান্স। The terms buy and salam have been derived from Arabic words bayun and salam. Buy মানে বেচা কেনা, সালাম মানে অ্যাডভান্স, অগ্রিম। এক সালাম তো জানি আমরা, সালাম মানে শান্তি, নাকি? আর এই সালাম মানে হচ্ছে অগ্রিম বা অ্যাডভান্স। অ্যাডভান্স পারচেজ করা হয় কি সেটা বলা হয়েছে, it may be defined as a contract between a buyer and a seller under which the seller sells in advance the certain commodity or commodities, product or products permissible under Islamic Sharia and the law of the land to the buyer at an agreed price payable on execution of the said contract, and the commodities products are delivered as per a specification, size, quality, quantity at a future time in particular place. সংক্ষেপে আসি, এত তাত্ত্বিক কথা না বললাম। বাই মুআজ্জালে আমরা কি করি, আগে কি দেই? আগে পণ্য দেই, পণ্য দেই, টাকা পরে দেই। পরে দেই, একেবারে জাস্ট রিভার্স। টাকা আগে দিয়ে দেব, পণ্য পরে নেব। এটার নাম হলো অগ্রিম বেচা কেনা। কিন্তু সেখানে কয়েকটা শর্ত বলা হয়েছে যে যেই পণ্য আমি কিনবো সেই মানে সেইটা যেন ইসলামী শরিয়া অনুমোদন থাকে এবং দেশের আইনও যেন সেটা অনুমোদন করে। তো একটা এগ্রিড আপন প্রাইসে এটা কেনা বেচা হবে। এইটা আসছিল কি জন্য, যখন রিবা হারাম হয়ে গেল তখন মদিনা, তো তোমরা জানো যে মদিনা কিন্তু এখনো ওখানে কিছু ফসল হয়, খেজুর হয়, আঙ্গুর হয়, তারপরে আরো কিছু ফল টল হয়, যেটা মক্কায় ছিল না। তো মদিনাতে যখন এই আয়াতটা আসলো এবং সুদটাকে যখন বা রিবাটাকে যখন হারাম করে দেওয়া হলো, তখন প্রান্তিক যারা চাষি ছিল, যারা সাধারণত সুদে টাকা নিয়ে ওইটা দিয়ে বীজ, লেবার, পানি এগুলো ম্যানেজ করতো, তারা এসে আল্লাহ রসুলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সুদে আমরা এখন টাকা আনি না বা সুদ যেহেতু হারাম হয়ে গেছে, এখন আমরা তো মূলধন পাচ্ছি না, আমরা যারা চাষাবাদ করব আমাদের তো বীজ কিনতে হয়, আমাদের লেবার লাগে, তারপরে আরো কিছু কিছু মানে এটাকে নার্সিং করার জন্য আমাদের কিছু শ্রম লাগে, এটার জন্য আমাদের লেবার লাগে, পানি দিতে হয়, এইসব কাজের জন্য পয়সা লাগে। এখন এই পয়সা তো এখন আর কেউ দেয় না, যেহেতু সুদে আর না পাইলে লোকেরা সাধারণত তখন আর ধার দিতে চায় না।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন দ্যাট কেস যারা টাকার মালিক ছিল তারা তখন ওই শর্তে দিল যে ঠিক আছে তুমি আমারে তোমার কত টাকা লাগবে, যে আমার 1000 দিরহাম লাগবে, আমার 500 দিরহাম লাগবে। বলো যে 500 দিরহামে তাইলে তখন সিজনে তখন তোমার খেজুর যখন পাকবে তখন আমার সাপোজ ধরো আমার 200 কেজি খেজুর দিবা বা 200 ছা, যেটা আরাবিয়ান মাপ ছিল, এই 200 ছা খেজুর দিবা, তাহলে আমি তোমার 500 দিরহাম দিতে পারি। এখন বা গ্রোয়ার দেখলো, মানে কাল্টিভেটর দেখলো যে সিজনে আমি হয়তো এখানে 200 কেজি 500 না, আমি হয়তো দেখা যাবে যে 550 বা 600 পর্যন্ত বিক্রি করতে পারতাম, কিন্তু এখন এই লোক যেহেতু আগে পেমেন্ট দিচ্ছে সে আবার একটু দাম কমাই বলতেছে যে আমি 500 দিনে 200 কেজি দিতে হবে আমাকে 500 দিরহামে। তো কৃষক মনে করলো যে ঠিক আছে, আমি তো এখন মূলধন না পাইলে অ্যাকচুয়ালি আমার চাষই হবে না, তো সে ওই বাজারে হয়তো বিক্রি করতে পারতো 600, অথবা দাম কমেও যেতে পারতো, অথবা আরো বাড়তে পারতো, এখানে রিস্ক আছে দুই পক্ষের। ইন দ্যাট কেস সে রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে 200 কেজি খেজুর দেবো। তো সেইখানেই বলা হয়েছে যে এগ্রিমেন্টের সময় এই জিনিসগুলো লাগবে, স্পেসিফিকেশন লাগবে, খেজুরটা কি হবে, এটা কি মরিয়ম হবে নাকি এটা কোনটা হবে, এইটা কিন্তু উল্লেখ থাকতে হবে, আর না হলে দুইজনের মধ্যে ঝামেলা হবে। কেননা সে একটা এক্সপেক্ট করবে আর বিক্রেতা এখানে একটা লোয়ার কোয়ালিটি দিতে চাইবে। এই জন্য স্পেসিফিকেশন লাগবে, কমসে কম এতটা কেজি হইতে হবে, এই সাইজের খেজুর দিবে আমার। এই জন্য সাইজের উল্লেখ থাকতে হবে, কোয়ালিটির উল্লেখ থাকতে হবে, আর কোয়ান্টিটি কি পরিমাণ এটা তো থাকতেই হবে। তো বাই সালামের পণ্য ক্রয় বিক্রয়ে এখানে ব্যাংক, এখন যদি আমরা ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং এর ফাংশনে আসি, তাহলে ব্যাংক কিন্তু এখানে ক্রেতা। সাধারণত উৎপাদিত পণ্য যেগুলো চাষাবাদ করা হয় সেই পণ্যে সাধারণত এই বাই সালাম হয়। যেমন আমার একজন চাষি, সে তার লাগবে ক্যাশ। কি জন্য ক্যাশ লাগবে? তার বীজ কিনতে হবে, তার সার কিনতে হবে, তার হাল কিনতে হবে, বা ট্রাক্টরে মানে চাষ করতে হলে তাকে দাম দিতে হবে, এরপরে নার্সিং করার জন্য তার মানে লেবার নিতে হবে। এইভাবে করে তার একটা সিজন এইটার এই ফসলের পেছনে সময় দিতে হবে, এবং তাতে দেখা গেল যে এক সিজনে সে এই পরিমাণ তার মূলধন লাগে। তখন আমি ব্যাংক হিসাবে তার যেহেতু ক্যাশ দেব না, তার সাথে আমার তো শেয়ার বিজনেস না, বিজনেস হলো কেনা বেচা। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি পাটের ব্যবসায়ী, তো আপনি আমার 100 মন পাট দিবেন। 100 মন পাট পার মনের দাম এখন ধরে নেওয়া হলো যে 500 টাকা করে। তো 100 মন পাটের দাম যদি 1000 টাকা করে হইতো, তাহলে হয়তো দেখা যাইতো যে 1 লাখ টাকা। তো 50,000 টাকা আমি আপনাকে আগে দেব, আপনি আমাকে পাটের সিজন শেষ হইলে আমাকে 100 মন পাট দিবেন। সেখানে উল্লেখ থাকতে হবে পাটটা কেমন হতে হবে, এটা কি হোয়াইট বটম হবে না কোনটা হবে, এটা উল্লেখ থাকতে হবে। এবার শুকনার পরিমাণ, এখানে হিউমিডিটি কি পরিমাণ থাকবে সেটা আমি বলে দেবো। পাটটা শুকনো হইতে হবে, ভিজাটা দেওয়া না। তারপরে কোয়ালিটিটা এরকম হইতে হবে যে এটা ফর্সা, মানে এটা উজ্জ্বল হইতে হবে পাটের বর্ণটা, ময়লা হলে আমি নেব না। আর কোয়ান্টিটিতে আমি বলেই দিলাম যে 100 মন। এই যে 100 মন পাট কেনা বেচা হলো, এই কেনা বেচা হওয়ার সাথে সাথে, এগ্রিমেন্ট হয়ে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এই 100 মন পাটের দাম কৃষককে 50,000 টাকা দিয়ে দিল। কৃষক এই 50,000 টাকা দিয়ে এই পাটের চাষ করবে। তারপরে সে সিজন আসলে পাট এটা হারভেস্ট করবে, শুকাবে, এরপর ব্যাংকে বলে দিবে যে আপনার 50 মন পাট রেডি আছে। এবং ওই এগ্রিমেন্টে উল্লেখ থাকবে যেটাকে এক্স ফ্যাক্টরি অর্থাৎ এক্স ফিল্ড এটা ডেলিভারি হবে কিনা, অর্থাৎ ব্যাংক মাঠ থেকে আনবে না কৃষক মাঠ থেকে ব্যাংকের গোডাউনে পৌঁছাই দেবে, এটাও এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে, যাতে করে এটা যেন অস্পষ্টতা না থাকে। তো বললো যে হ্যাঁ স্যার, আমার তো পার্ট রেডি হয়ে আছে, এখন আমি নিয়ে আসি। আমি বললাম যে হ্যাঁ, আমার গোডাউন ওপেন আছে, আপনি নিয়ে আসুন। তো ইন দ্যাট কেস আমি এই পার্ট আবার কি করলাম, ওই বাই সালাম এগ্রিমেন্ট হওয়ার সাথে সাথেই আমি আবার জুট মিলের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছি। এর মধ্যে হয়তো একাধিক জুট মিলে বললাম আমার কিন্তু সিজনে 100 মন পাট আসবে। তখন ওই যে কোনো একটা জুট মিলের মালিক আবার আমার সাথে আরেকটা এগ্রিমেন্ট করে বসলো যে ঠিক আছে,
আপনার ব্যাংক XYZ ব্যাংক, আপনার ওই 100 মণ পাট আবার আমি আপনার কাছে কিনে নিলাম এই দাম, ডেলিভারি পাইলে আপনি আমাকে, এটা আরেকটা, এটাকে বলা হয় প্যারালেল সালাম। আমি সালাম কিনেছিলাম কৃষকের কাছ থেকে, আবার জুট মিলার আমার কাছে থেকে এটা অগ্রিম কিনে নিল। এটা হলো একটা বাই সালাম এগ্রিমেন্টের উপরে আরেকটা বাই সালাম হয়েছে, এটাকে বলা হয় প্যারালেল সালাম। এইভাবে দেখা গেল যে আমি আবার ওই 7 দিন 10 দিন 1 মাসের মধ্যে আমার টাকা ফেরত পেয়ে গেলাম। 6 মাস পরে আমি যখন পাটের চালান পেয়ে গেলাম তখন এই পাট দিলাম। এখন যে প্রশ্নগুলো আসে যে যদি ওই কৃষক পাট না দিতে পারে, যদি তার ফলন না হয়, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে প্রাইস থাকতে হবে, মার্চেন্টাইজ বা মানে পণ্য কি সেটা থাকতে হবে, তারপরে স্পেসিফিকেশন থাকতে হবে, তারপরে এই ফিচার হলো প্রাইস পেইড ইন অ্যাডভান্স। বাই মডেলে আমরা বলছিলাম গুডস ডেলিভার্ড প্রাইস ডেফার্ড, এখানে বলা হয়েছে প্রাইস পেইড ইন অ্যাডভান্স গুডস ডেফার্ড। তারপরে বলা হয়েছে টোটাল প্রাইস বি পেইড ফিক্সড এট দি টাইম অফ এগ্রিমেন্ট, চুক্তি হওয়ার সাথে সাথেই এন্টায়ার পেমেন্টটা দিয়ে দিতে হবে। 100 মণ পাট কিনছি, 100 মণ পাটের দাম দিয়ে দিতে, 1 টাকাও বাকি রাখা যাবে না। এটা হলো বাই সালামের একটা বৈশিষ্ট্য। আর বাই সেল ইজ হালাল উইদাউট, ওই যে মোরাবাহা বাই মনোজের বলছিলাম যে কমোডিটি এক্সিস্টেন্স থাকতে হবে, অ্যাভাইলেবিলিটি থাকতে হবে, ভিজিবিলিটি থাকতে হবে, কিন্তু বাই সালামে বলা হয়েছে এখানে এক্সিস্টেন্স দরকার নাই, ভিজিবিলিটিও দরকার নাই, যেহেতু এটা ডেলিভারি হবে অনেক পরে, এটা এখন উৎপাদন হয় না। সুতরাং এখানে ইনভিজিবল পণ্যকেও আমরা ইয়ে করতে পারি, কিন্তু সেটা মেজারেবল হতে হবে, সেটা যখন হবে তখন আমি দেখতে পারবো, সেই শর্ত তো থাকবেই, কিন্তু এই মুহূর্তে বাজারে নাই। কিন্তু সেটাই আমি এখন কোনো আম গাছের মালিকের সাথে ল্যাংড়া আমের বাই সালাম করতে পারি যে আমারে 10,000 ল্যাংড়া আম দিবা তোমার বাগান থেকে, এবং এই কয়টা পার কেজিতে 3টে বা 4টের বেশি হবে না, এই সাইজ দিতে হবে, এবং পার পিস এত করিয়া 10,000 পিসের দাম আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমাকে জুন মাসে বা জুন মাসের শেষ সপ্তাহে আমাকে 10,000 আম ডেলিভারি দেবা, 3 ফেজে দেবা বা 1 ফেজে দেবা বা 5 ফেজে দেবা, আমি একবারে 2,000 ইত্যাদি ইত্যাদি। যেহেতু এখন ল্যাংড়া আম এক্সিস্টেন্সে নাই, কিন্তু এটা আমার কেনা বেচা অ্যাডভান্স করতে পারবো, আমি দামটা আগে দিয়ে দেবো। তারপরে বলা হয়েছে ইফ গুডস আর ইন এক্সিস্টেন্স ভিজিবল দেয়ার উইল বি নো বাই সালাম, যে জিনিস এখন পাওয়া যায় সেটা কিন্তু বাই সালাম হবে না, সেটা হবে বাই মুয়াজ্জাল অথবা বাই মোরাবাহা। সুতরাং বাই সালাম করা যায় সেই জিনিসেই যে জিনিস এখনো আমার হাতে নাই, যেটি পরে পাওয়া যাবে। The agreement be contain name, particular quantity, shape, ইউনিট প্রাইস এন্ড টোটাল প্রাইস, এগুলো আগেও বলছি আমি যে চুক্তিতে এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করতে হবে। টু মিট দ্য নিডস অফ স্মল ফার্মার্স লাইক ওয়ার্কিং ক্যাপিটাল, লিকুইডিটি প্রবলেমস অ্যাড্রেস করার জন্য সাধারণত এই বাই সালামের বিষয়টা আছে। আর বিফোর ডেলিভারি গুডস রিমেইন এট দি সেলার্স রিস্ক, যে পর্যন্ত আমার কাছে ডেলিভারি না দেবে এ পর্যন্ত বিক্রেতার ঝুঁকি। আর যখনই আমি এটা আমার গোডাউনে নিয়ে আসলাম, এরপরে আগুন লাগুক চোরে নিয়ে, এটা এই রিস্কটা এখন আমার থাকবে। আর ফাইনালি বলা হয়েছে, এটা বোধহয় এখানে শেষ করে দিয়েছি আমি, এই হলো মোটামুটি বাই সালাম। এখন যদি বলা হয় যে পাট তো দিল না, সে ওই বিক্রি করে ফেলাইলো অন্য জায়গায়, তো এই ক্ষেত্রে আবার ব্যাংক এরকম সিকিউরিটি নেয়, কোনো মর্গেজ নিতে পারে, যদি সে চুক্তি অনুযায়ী না দেয় তাহলে পরে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। যদি এমন হয় যে এবছর পাটের ফলনই হয় না, এমন বৃষ্টি হয়েছে, এমন ফ্লাড হয়েছে যে দেখা গেছে যে পাট হয় না, এটা তো আমিও বুঝবো। ইন দ্যাট কেস ব্যাংক তখন কি করবে, ওই পেমেন্টটাকে, তার ওই যে মালটা তো আর পাইলো না, যেহেতু তার পাটই হয় না, আমিও খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ কৃষক পাট ফলাইতেই পারে নাই, সে তার মূলধন বিনিয়োগ করছিল, সে শ্রম নিছে, বীজ বুনছে, সার দিছে, সবই করছিল, কিন্তু শেষ পর্যন্ত এমনভাবে নষ্ট হয়ে গেছে যে সে আর ঘরে ফসল তুলতে পারে না। ইন দ্যাট কেস তখন ব্যাংকে হজম করতে হবে, ওইটা একটা এয়ারমার্ক করিয়া পরের বছর তাকে আবার ফাইন্যান্স, যদি সে রাজি থাকে আবার ফাইন্যান্স করিয়া তখন তার পাটটা ফলাইয়া ওই বর্তমানটা পুরো আনবে। আর আগেরটা হয়তো একটা বাই ইনস্টলমেন্ট করে দিল, যে আগে যে আমি 50,000 টাকা দিছি, এটা আপনাকে আমি 3 বছর সময় দিলাম বা 1 বছর সময় দিলাম, আমাকে আস্তে আস্তে আপনি অন্যভাবে ধীরে ধীরে পরিশোধ করেন, এবং সেখানে কোনো অতিরিক্ত চার্জ নেওয়ার আর কোনো সুযোগ নেই। এইভাবে তার সাথে সেটেল করা যায়, এটার নাম হলো বাই সালাম। আমার মনে হয় যে আমাদের সময় শেষ, আর আসরের সালাতুল আসর কাছাকাছি এসছে।
এই তিনটা মোডসেই সাধারণত ব্যাংকগুলো ফাইন্যান্স করে। আর ইজারা তো আমি বললাম, সাধারণত গাড়ি ঘোড়া বাড়ি এই বিষয়গুলোতে লিজ দেওয়া হয় বা ভাড়া নেওয়া হয়, উজরাত থেকে এই শব্দটা আসছে। এখানেও ব্যাংকের একটা ভালো পোর্শন আছে, ফ্যাক্টরি মেশিনারি এরকম দেওয়া যায়, অর্থাৎ যেই পণ্য যেই মানে জিনিস বা ইকুইপমেন্ট বারবার ব্যবহার করা যায় সেইটা ভাড়ার ভিত্তিতে দিয়ে দেওয়া, আবার একই সাথে একটা ইনস্টলমেন্ট বেসিস তার কাছে বিক্রি করা। যতদিনে ফুল পেমেন্ট না আসবে ততদিন তার কাছ থেকে একটা চুক্তি অনুযায়ী ভাড়া আনা। একদিকে সে ইনস্টলমেন্ট দিয়ে দিয়া তার মালিকানা বাড়াইয়া একসময় ফুল মালিকানাটা তার চলে হয়ে যাবে, আর এই সময়ের মধ্যে ব্যাংক কি ভাড়া হিসাবে একটা ইনকাম পাবে। এটা বাড়ি এভাবে বানিয়ে দেওয়া যায়, গাড়ি এভাবে কিনে দেওয়া যায়, শিপ বা কার্গো এভাবে করে দেওয়া যায়, অর্থাৎ যেটা বারবার ইউজ করা যায় রিউজেবল, সেই জিনিসটা এভাবে ব্যাংক শেয়ার মেকানিজমে করে। আর বাই ইস্তিসনা আর বাই সরবের বিষয় আর তোমাদের বোধহয় এত ডিটেলস দরকার নাই। এই মেইন তিনটা বাইয়ের কথা আমরা বললাম। তো আমরা শেষ করতে চাই, যদি কোনো প্রশ্ন থাকে। না স্যার, এখানে কোনো প্রশ্ন নাই, কিন্তু স্যার আমার ওই যে এইচপি নিয়ে আর মানে যে দুটো টপিক লাস্টে ছিল যে, হ্যাঁ, স্যার ওই দুইটা নিয়ে একটু মানে জানতে ইচ্ছা ছিল স্যার। আজকে তো আর পারার সময় নাই। স্যার তাহলে স্যার একদিন অন্যদিন বুঝাই দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, স্যার বুঝিয়ে দিবেন, অথবা যদি মনে করো আমি আবার একদিন কোনো একদিন শুক্রবারটা এরকম হয়তো যদি তোমরা আর একদিন সময় দিলাম, অথবা স্যার বুঝিয়ে দিলেও চলবে, সেও এটা বোঝে, অসুবিধা নেই। তারপরেও যদি কখনো এরকম কোনো ছুটির দিনে, আমি যে